আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এর আগের লেকচারে যদি কোনো কোশ্চেন থাকে, আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন নিয়ে আলোচনা করব। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিউর নিয়ে আলোচনা করব। দেখো, সাধারণত ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের বেসিক ফরমেশনটা একটু দেখে নাও। a1x dy বাই dx প্লাস a নট x y ইকুয়াল টু g অফ x। এই ধরনের ফরমেশনটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের বেসিক ফর্ম। কিছু যদি এক্সাম্পল দিই কয়েকটা, দেখো। মনে করো a1x হচ্ছে x, dy বাই dx প্লাস 2 y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল x। আরেকটা এক্সাম্পল দেখো, 5 dy বাই dx প্লাস 3y ইজ ইকুয়াল টু 0, একটা লিনিয়ার ইকুয়েশন। 3 নম্বরে 2x dy বাই dx প্লাস 5y ইকুয়াল টু সাইন এক্স। এ ধরনের ফরমেশনের সব ইকুয়েশনকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আজকের ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসিডিউর নিয়ে আলোচনা করব। লিনিয়ার ইকুয়েশন বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, লিনিয়ার ইকুয়েশনের এর কোফিশিয়েন্ট dy বাই dx যে কোফিশিয়েন্ট, এই টার্মটাকে যদি আমরা 1 বানাই তাহলে সেটা স্ট্যান্ডার্ড ফর্মে হবে। তাহলে এই টার্মটাকে 1 বানানোর জন্য আমরা a1x দিয়ে ডিভাইড করে দিব। a1x দিয়ে আমরা ডিভাইড করে দিব, তাহলে কি পাওয়া যাবে দেখো। dy বাই dx প্লাস p অফ x y ইজ ইকুয়াল টু f অফ x। এই যে ফরমেশনটা, যেখানে dy বাই dx এর কোফিশিয়েন্ট 1 হচ্ছে, এই ফরমেশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ সম্পূর্ণ সলভ করাই। সলভ করার মাধ্যমে
আমরা বাকি বিষয় মানে প্রতিটা স্টেপ আমরা আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কোশ্চেন আসছে, মনে করো তোমাকে এই কোশ্চেনটা সলভ করতে বলা হয়েছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ম্যাথটা করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথ করি। স্টেপ 1, তোমাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। দেখো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমরা প্রথমে আবার সে আগের বিষয়টা একটু আলোচনা করে নেই। a1x dy by dx প্লাস a naught x y ইজ ইকুয়াল টু g of x। এইটার একটা ফরমেশন। আমরা যদি a1x দিয়ে ডিভাইড করে দেই, আমাদের এই ইকুয়েশনটা ফরমেশনটা আসবে কি দেখো। যেখানে এই টার্মটা হচ্ছে p of x, এই টার্মটাকে আমরা বলতে পারি p of x, আর এই টার্মটাকে আমরা বলতে পারি g of x। দেখো এখন এই অংশটুকুর সাথে আমরা যদি কম্পেয়ার করি, আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে dy by dx প্লাস মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশন নাম্বার এখানে 1 যদি দিই, দেখো তো এটা কি এখন স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা। জি স্যার। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ফর্মটি দেখে বলো তো p অফ x এর ভ্যালু কত। 3 স্যার, -3, সরি স্যার। এখানে p অফ x -3 আর f অফ x 0, স্যার 0। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই কোএফিসিয়েন্ট 1, তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো তো সবাই 1 মিনিট এই এইটুকু বুঝতে পারো কিনা, আস্তে আস্তে বুঝো। আজকে এই টাইপের ম্যাথই করাবো, খুব অল্প করাবো, কিন্তু ভালো মতো বুঝবা। 1 মিনিট সময় নাও।
এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের স্টেপ দেখি ম্যাথের। এরপরের স্টেপ হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, যেটাকে আমরা সাধারণত আইএফ বলি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ, সাধারণত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাংশনকে ধরা হয় এভাবে: মিউ অফ এক্স এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন সাইন পি অফ এক্স ডিএক্স এক্সপোনেনশিয়াল -3 ডিএক্স। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে দেখো এরপরে স্টেপটা দেখো। আমরা ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। ইকুয়েশন 1 যেটা ছিল এক্সপোনেনশিয়াল -3x dy বাই dx প্লাস -3 এক্সপোনেনশিয়াল -3x y 0 ইন্টু এক্সপোনেনশিয়াল -3x। এরপরের লাইনটা একটু ইম্পর্টেন্ট, সবাই দেখো। এরপরের লাইনটা তোমরা একটু মেমোরাইজ করতে পারো। সবসময় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই বাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার ডিফারেন্সিয়েশন এভাবে লিখবা। কেন লিখবা তার ব্যাখ্যা দেখো। dy বাই dx এক্সপোনেনশিয়াল -3x y ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করো। এক্সপোনেনশিয়াল -3x dy বাই dx প্লাস -3 এক্সপোনেনশিয়াল -3x y যদি ইকুয়াল টু 0 হয়, এখানে ডান পাশে ইকুয়াল টু 0। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা এই লাইন থেকে এই লাইন ডিরাইভ করতে পারি, তার মানে অপোজিট কাজও করা যাবে। এজন্য আমরা কি করলাম, আমরা এটা একটু সাজায় লিখলাম। এখন যেটা করব, আমরা ইন্টিগ্রেটিং করব বোথ সাইডে। এক্স এর রেসপেক্টে
একটা জিনিস খেয়াল করে দেখো, কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েট করো, ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x, আবার 2x কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মানে এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে। তার মানে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা প্রসেস আর একটা প্রসেসের অপোজিট বা বিপরীত প্রসেস। এজন্য যদি বলা হয় ইন্টিগ্রেশন করার আগেই বা ডিফারেন্সিয়েট করার আগেই ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে তো যেটা আমরা সেটা সেরকমই থাকবে, আর চেঞ্জ আসবে না। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করার পর ইন্টিগ্রেশন করলে আবার এই টার্মটাই পাওয়া যাবে। এই ধরনের সিচুয়েশনে আমরা যদি লিখতে পারি যে টার্মটা ছিল ওই টার্মটাকেই আমরা লিখতে পারি, তার ডিফারেন্সিয়েট করার দরকার নেই। এখানে তার মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অপোজিট প্রসেস, এক্সপোনেনশিয়াল মাইনাস থ্রাইস এক্স ওয়াই 0 প্লাস কনস্ট্যান্ট সি, ওয়াই ইকুয়াল টু সি ডিভাইড বাই এক্সপোনেনশিয়াল মাইনাস থ্রাইস এক্স, ওয়াই ইকুয়াল টু সি এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। এটা হচ্ছে আমাদের সলিউশন, এটি আমাদের আনসার। এই পাশে এগুলো বোঝার জন্য নোট আকারে রাখতে পারো, না রাখলেও চলবে। সবাই সম্পূর্ণ ম্যাথটা খুব ভালো মতো 2-3 মিনিট দেখো, তারপরে আরো কিছু ম্যাথ সলভ করাবো।
আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে আবার ক্লাস করাবো। অ্যাটেন্ডেন্স নেওয়ার পর যারা ক্লাস থেকে লিভ করবে তাদেরকে ক্লাস শেষে অ্যাবসেন্ট দেওয়া হবে। অ্যাটেন্ডেন্সটা এখন নিব, আবার প্রয়োজনে পরে নিব। আবির হোসেন, আবির হোসেন, সোবাহান মন্ডল, সোবাহান মন্ডল, সাব্বির উদ্দিন চৌধুরী, সাব্বির উদ্দিন চৌধুরী, ফাবিয়া নাওয়াল, ফাবিয়া নাওয়াল, শুভ, শুভ, আসিফ নিহাল, Hello, sir. Hello. শুভ, আসিফ নিহাল, স্যার স্যার শুনতে পাচ্ছেন? আমার মাইক্রোফোন কাজ করছিল না, আমি বলছি বাট কাজ করছিল না। কি শুভ? জি স্যার, শুভ। আচ্ছা, আসিফ নিহাল, আসিফ নিহাল অ্যাবসেন্ট। আতিকুর রহমান, ইয়েস স্যার। আশিকুর জামান, আশিকুর জামান, রাহাতুদ্দিন হিমেল, Yes, sir. কাজী নিশাদ আহমেদ, নাদিবা হাসান, নাদিবা হাসান, বাঁধন রাজীব, বাঁধন রাজীব, সিয়াম আহমেদ, Yes, sir. শাহেদ রহমান, শাহেদ রহমান, নাসের আহমেদ, নাসের আহমেদ, কাজী মারুফাল হোসেন, Yes, sir. জান্নাতুল ফেরদৌস, সাদিকুর রহমান, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মাহমুদ, জুবাইর মোহাম্মদ, জুবাইর মোহাম্মদ, আশিফা আক্তার, আশিফা আক্তার, ইশতিয়াক মন্ডল, ইশতিয়াক মন্ডল, গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া, জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, এমনি সায়েম আহমেদ, Present, sir. ইমন কর্মকার, Present, sir. তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, Yes, sir.
রিফাত, রোবায়দা হাসান রিফাত, শাহনেওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ অয়ন, মুনতাসির জাহিদ অয়ন, শাখাওয়াত হোসেন, Present, sir. মাহমুদুল হাসান, Yes, sir. জুলকার নাইন, Present, sir. মানসুরুল হক, মানসুরুল হক, আহসান মোল্লা, Present, sir. ফারিয়া আক্তার, ফারিয়া আক্তার, আইনুল হক উৎস, আইনুল হক উৎস, প্রীতম, প্রেজেন্ট স্যার। সম্রাট, সম্রাট আব্দুল জলিল, জিনাত তাসনিয়া, জিনাত তাসনিয়া জেসি, কানিজ ফাতেমা, স্যার ওর নেট গেছে। আবরুর আলম, ইয়েস স্যার। মুবাশশিরা, Present, sir. সোহেল তানজিলা, Yes, sir. তানভীর আহমেদ জীবন, প্রেজেন্ট স্যার। আচ্ছা আমরা যে ম্যাথ করাচ্ছিলাম সেই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? Hello, sir. Hello, sir. একটু দেওয়া হয়নি স্যার। স্যার আমি আশিফা। স্যার জান্নাতুল ফেরদৌস জাহরান প্রেজেন্ট। Sir, Istiak শাহাদুর Mandal, রহমান। sir. দেখো সবাই যা পড়াচ্ছিলাম এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে কোনো কোশ্চেন থাকলে আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি, ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো আমাদের এখানে সলভ করতে বলা হয়েছে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আমরা এই ম্যাথটা সলভ করার জন্য বেশ কয়েকটা স্টেপ ফলো করব। স্টেপ 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া। এই ম্যাথ যদি আমরা দেখি এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 4y এক্স টু দি পাওয়ার 6 এক্সপোনেনশিয়াল এক্স। এই ম্যাথের যে এখানে ডিওয়াই এর সাথে যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা 1 বানাবো, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা 1 বানানোর জন্য এক্স দিয়ে ডিভাইড করে দেই।
আচ্ছা দেখো, এখন যদি আমরা কম্পেয়ার করি আমার যে স্ট্যান্ডার্ড ফর্ম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই এফ অফ এক্স, তাহলে বলতো পি অফ এক্স এর ভ্যালু কত হবে? স্যার -4/x। -4/x। পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে -4/x। তারপরে স্টেপ হচ্ছে স্টেপ 2, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর আইএফ। দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন -4/x dx, ইন্টিগ্রেশন -4 1/x dx, -4 ln x, exponential ln x to the power -4, x to the power -4 হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কারণ আমরা জানি এক্সপোনেনশিয়াল ln x ইজ ইকুয়াল টু x। দেখো তো বুঝতে পারো কিনা? যদি বুঝতে পারো দেখো এরপরের যে স্টেপগুলা আমরা এখানে স্টেপ 3 থেকে আমরা মাল্টিপ্লাই করব, ইকুয়েশন 1 এর সাথে মাল্টিপ্লাই করব, মানে স্ট্যান্ডার্ড ফর্মে যে ইকুয়েশনটা তার সাথে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। ওয়ানের সাথে এক্স টু দি পাওয়ার -4 কে মাল্টিপ্লাই করো, এক্স টু দি পাওয়ার -4 dy by dx plus -4/x x to the power -4y x to the power -4 x to the power 5 exponential x। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, exponential -4 dy by dx plus -4 x to the power -5 y equal to x exponential x। তারপরের লাইনটা ইম্পর্টেন্ট, এখানে আমাদের শর্টকাট একটা টেকনিক ছিল, শর্টকাট টেকনিকটা হচ্ছে x টু দি পাওয়ার -4y, এই টার্মটাকে dy বাই dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তার আগের টার্মটা পাওয়া যাবে x এক্সপোনেনশিয়াল x। এখন যদি x এর রেসপেক্টে ইন্ডিকেট করো, x to the power -4y x exponential x minus exponential x plus c, এটাই হচ্ছে আনসার। এখানে রাখলে মোটামুটি হয়ে যাবে। এই ম্যাথটা ইউভি ফর্মুলায় সলভ করা হয়েছে, তুমি চাইলে এটাকে এই ফর্মে রাখতে পারো। এটা হচ্ছে এক্সপ্লিসিট ফর্ম।
সবাই ম্যাথটা দেখো তো, 2-3 মিনিট খুব ভালো মতো দেখো। দুই তিন মিনিট পর কোশ্চেন আনসার দিচ্ছি আবার।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ গুলা প্র্যাকটিস না করলে পারবা না, এই জন্য খুব স্লো পড়াচ্ছি। তোমাদের ফার্স্ট ক্লাস টেস্টে দেখছো মার্কস দেখছো সবাই? জি স্যার। তোমাদের তো ফার্স্ট ক্লাসের মার্কস খুব খারাপ হয়েছে যা দেখলাম। আর তোমরা কি আসলে ঠিক মতো পড়তেছো না কি পড়তেছো না, বা পড়া কি বুঝতেছো? স্যার স্যার। আপনার তো স্যার লেকচার ভিডিওস দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তো বুঝতে জি পারি স্যার, লেকচারে তো স্যার সবকিছু ইজি আর ইজি আপনি লাগে তো স্যার, স্যার কিন্তু পরীক্ষার exam- কোশ্চেন দেখলে স্যার অনেক হার্ড হার্ড মনে হয় স্যার। আর স্যার এক্সামে তো ম্যাক্সিমাম স্যার একটু লেকচারের মতোই থাকে, বাট একটু হায়ার লেভেলের থাকে। হায়ার লেভেল না, এখানে তো শুধু ফ্র্যাকশন আসছে। আমি যা দেখলাম ফ্র্যাকশন গুলো বের করতে পারো নাই। মানে যে ইয়াটা আসছে, মানে গ্রাফটা আসছে, সেখানে হচ্ছে গিয়ে মনে হয় কত মাইনাস কত পয়েন্ট ছিল, পয়েন্টটা ছিল মনে হয় একটু ফ্র্যাকশন পয়েন্ট ছিল। এই ফ্র্যাকশন স্যার পয়েন্টটা, সেটা হলো -√3/2 হ্যাঁ আর তাহলে +√3/2। হ্যাঁ এই ফ্র্যাকশনটাই করতে পারো নাই। এখন এটা তো মোটামুটি সহজ ছিল। আচ্ছা যাই হোক, ভালো মতো দেখো এখন। আর কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বা অন্য কোনো রকম ওই যে যদি স্যার ক্যালকুলেটরে ম্যাথগুলো করা হয়, তো এই কারণে আর কি ফ্র্যাকশনটা আর কি ওইভাবে মানে এক্সাম টাইমে মানে লেখা যায় না। এই দেখে মানে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আর কি খাতায় বসায় দিছে, আর ওই যে টাইমটাও কম ছিল। একটু ম্যাথ বেশি প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথ এখন কিন্তু মোটামুটি সময় আছে, তোদের পরীক্ষার আগে বেশ সময় আছে। আমরা আজকে যেটা পড়াচ্ছি তারপরে এই জিনিসগুলো দেখে দেখে আমি হয়তো বা চেষ্টা করবো যদি সময় পাই কাউন্সেলিং দিতে দেওয়ার জন্য। যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো দেখে তোমরা চেষ্টা করবা। আর যদি অন্য কোনো ধরনের কোনো বিষয় থাকে যে নাই এই ব্যাপারে এভাবে পড়লে ভালো হয়, বা অন্য কোনো কোনো অ্যাডভাইস করতে পারো আমাকে, কোনো সমস্যা নাই, আমি হয়তো বা সেভাবে চেঞ্জ নিয়ে আসবো। না স্যার, আপনি যেভাবে পড়ান স্যার আমরা বুঝতে পারি, মানে আমাদের প্রবলেম হয় না বেশি একটা। তা এখন তো বুঝতে পারতে হবে, ভালো করতে হবে, কারণ দুটো একসাথে করা লাগবে। তুমি বুঝে রাখতেছো, মনে করো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টকে ভালো মতো শেখানো এবং তাদের রেজাল্ট ভালো করানো। মানে এরকম না যে আমরা চাচ্ছি যে এমনি এমনি রেজাল্ট ভালো করাবে। আমরা চাই কষ্ট করে স্টুডেন্টদেরকে ভালো শেখাবো এবং তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে, কারণ দিন শেষে তো তোমার গ্রেড তো গুরুত্বপূর্ণ, এবং কি শিখতেছো সেটাও গুরুত্বপূর্ণ, এবং স্ট্যান্ডার্ড মেনটেন করাটাও গুরুত্বপূর্ণ। এই জন্য বেশি সাপোর্ট দিতে চাচ্ছি আমরা প্রয়োজনে। তোমাদের ব্রেনকে বেশি ইউজ করা চাই, এরকম চাই যে আমাদের পড়ানোর উদ্দেশ্য কি? আগে আমরা ম্যাথ করছি মেমোরাইজিং ম্যাথ। মেমোরাইজিং ম্যাথ গুলো কিরকম ছিল, যে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করলাম, সেই ম্যাথ গুলো হুবহু আমরা দেখে দেখে বা ওই টাইপের ম্যাথ হুবহু করতাম। সামান্য ব্রেন ইউজ করতে হলে আমরা তখন ম্যাথ করতে পারতাম না। আমাদের আসলে ওই কালচার থেকে বের হয়ে আসতে হবে, কনসেপ্ট বেস ম্যাথ পড়াতে হবে এবং আমাদের কনসেপ্ট ডেভেলপ করে কাজ করা শিখতে হবে। এই বিষয়গুলা জন্য দেখা যায় একই রকম প্রবলেম সামান্য একটু চেঞ্জ আনা হয়েছে। দেখলাম সামান্য চেঞ্জ আনাতেই সাধারণত ফ্র্যাকশন মানে নর্মাল আগেটা ছিল যে কোনো ইন্টিজার নাম্বার, আর এখন যেটা আসছিল ফ্র্যাকশনাল নাম্বার আসছে। আর ফ্র্যাকশনাল নাম্বার আসাতেই স্টুডেন্টরা আর ম্যাথটা করতে পারে নাই। আমি যেটা পরে বুঝলাম, তার মানে ফ্র্যাকশন সম্বন্ধে নাম্বার সিস্টেম সম্বন্ধে ধারণা একটু কম আছে তোমাদের। স্যার আমাদের কি কোনো একটা ম্যাথের প্রসিজার যদি ঠিক থাকে ওই ক্ষেত্রে কি স্যার আমরা মার্ক পাবো, নাকি স্যার ক্যালকুলেশনে একুরেট হইতে হবে? না না, ম্যাথের প্রসিডিওর যদি ঠিক থাকে তাহলে তুমি মার্কস পাবা, কিন্তু ব্যাপার হচ্ছে ম্যাথের প্রসিডিওরের মধ্যে এরকম ভুল আছে যেই ভুলগুলো আসলে কোনোভাবে একসেপ্ট করা যায় না এই পর্যায়ে এসে। মনে করো প্রসিডিওর মতো করে গেছো কিন্তু ভুল প্রসিডিওরকে এক্সিকিউট করছো, যেটা হবে না, কিন্তু তুমি সেটাকে জোর করে বানাইছো। ব্যাপারটা এরকম যে তুমি আগে থেকে আনসারকে প্রেডিক্ট করতেছো, সেভাবে আনসারটাকে মেকানিজম করছো বা ওইভাবে ক্যালকুলেশনটাকে করে করছো, কিন্তু লজিকে ওইভাবে আনসার আসার কথা না। তুমি প্রসিডিওর ঠিক আছে, কিন্তু লজিকে এইভাবে আনসারটা আসবে না যদি লজিক্যাল ম্যাথ করো। ব্যাপার হচ্ছে অনেক স্টুডেন্ট আনসার তারা করতেছে ভুল ম্যাথ, আনসার ঠিক মতো প্রসিডিওর অ্যাপ্লাই করা যাচ্ছে কিন্তু প্রসিডিওর সেখানে অ্যাপ্লাই হওয়ার কথা না। প্রসিডিওর সে অ্যাপ্লাই করছে কিন্তু প্রসিডিওর অ্যাপ্লাই হওয়ার কথা না। ব্যাপারটা এরকম যে একটা জিনিসের প্রসিডিওর করা যায় না, সেখানে করতে গিয়ে সে অটোমেটিক আটকা যাবে যদি ভুল প্রসিডিওর করতে যায়। কিন্তু সে সেটা করে নিয়ে গেছে, কন্টিনিউ করে নিয়ে গেছে, তার মানে কি প্রসিডিওরটা ঠিক থাকে নাই। ব্যাপারটা এটা হয়েছে।
কারণ তোমার যদি ক্রিটিক্যাল পয়েন্ট ভুল আসে, তোমার ক্রিটিক্যাল পয়েন্টে ইন্টারভাল কনসিডার করতে ভুল করো, তাহলে কিন্তু সেখানে আর ইনক্রিজ ডিক্রিজ উল্টাপাল্টা হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেকে ইনক্রিজ ডিক্রিজ উল্টাপাল্টা হয় নাই। তার মানে কি, তারা একটা কমন জিনিসকে প্র্যাকটিস করে গেছে, তবে তাদের পুরো টোটাল কনসেপ্টে ডেভেলপ করে নাই। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি কারো কনসেপ্ট ডেভেলপ করে ম্যাথ করে এবং দেখা যায় যে কনসেপ্ট সে বুঝাইতে পারছে বা বুঝতে পারছে, তাহলে আমরা সেখানে তাকে ফুল মার্ক দেওয়ার চেষ্টা করি, বা 80%, 90%, 70% যতটুকু সম্ভব নাম্বার দেওয়ার চেষ্টা করি। কিন্তু দেখি যে সে একেবারেই ম্যাথ না বুঝে করছে, তখন আসলে তাকে নাম্বার দেওয়া যায় না। আর এটা কোর্সের একটা জিনিস পড়ানোর একটা উদ্দেশ্য থাকে, এই জিনিসগুলো সে শিখতে পারছে কিনা, এই টপিকগুলো সে বুঝতে পারছে কিনা, সেগুলো সে বুঝে আনসার করতে পারছে কিনা, এইগুলো সবগুলো মিলেই আসলে একটা কোর্সের নাম্বারিং গুলো করা হয়। সেভাবে তোমাদের কাছ থেকে জাজমেন্ট করা হয় যে স্টুডেন্ট এই সিটি পরীক্ষায় এই জিনিসগুলো আনসার করতে পারছে কিনা। আর এখানে আমাদের পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে আমি যেটা করি যে আমার স্টুডেন্টরা যদি পড়া না বুঝে, সেটা আমি আস্তে আস্তে পড়ার চেষ্টা করি, বেশি হেল্প করার চেষ্টা করি, করবো আর কি, বা দরকার করবো, যার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। কেউ যদি মেল দেয় তাহলে তাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। এখন ব্যাপার হচ্ছে আরো যদি ক্লাসও বলো যে এই সময় না আমরা ওই সময় করব, সেটা করতে পারো, বা যদি বড় করে পরীক্ষা ডেট পিছাই দিবা, তাও কিন্তু হয়। কারণ হচ্ছে পরীক্ষার ডেটগুলো কিন্তু আমি নিজে থেকে দেই না, তোমাদের সাথে আলোচনা করে ডেট দেওয়া হয়, এবং অনেকদিন আগে দেওয়া হয়। এক সপ্তাহ আগে দুটো পরীক্ষা দিয়েছো, তোমাদের নিশ্চয়ই দেখতে পারো যে এক সপ্তাহ বেশি সময় আগে আমি পরীক্ষা ডেটগুলো দিয়েছি, এবং মাঝখানে সময় নিয়ে টাইম দিয়ে কিন্তু পরীক্ষা ডেট দেওয়া হয়েছে। তার মানে এই জিনিসগুলো তুমি যদি ম্যানেজ করো এবং একটু কাস্টমাইজ করো, তাহলে রেজাল্ট ভালো হবে। এখনো কিন্তু রেজাল্টের মেজর পোর্শন, মানে আমাদের এই কোর্সের মেজর পোর্শনের পরীক্ষা বাকি আছে। 5টার মধ্যে আরো 3টা পরীক্ষা নিব, তার মানে কি ক্লাস টেস্টে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা এখনো আছে। কেউ যদি 2টা পরীক্ষা মিস করে, মিড পরীক্ষা বাকি আছে, ফাইনাল বাকি আছে, আরো একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, ক্লাস অ্যাটেন্ডেন্স অনেকখানি বাকি আছে। তাহলে কেউ এখন থেকে যদি সিরিয়াস হয় এবং ঠিকমতো পড়া করে, তার সাথে ভালো করার বেশ সুযোগ আছে। এই জন্য কনফিডেন্স রাখতে হবে এবং সেই অনুযায়ী মানে চেষ্টা চালাতে হবে। সেমিস্টার শেষে দেখবে রেজাল্ট ভালো হয়ে গেছে, যে এভাবে যদি চলতে থাকে। আর যদি বলো স্যার মিডের জন্য কি স্যার প্র্যাকটিস প্রবলেম কিছু দিয়ে দিবেন, যেগুলো আমরা স্যার প্র্যাকটিস করব ওইরকম? একদম প্র্যাকটিস যেগুলো সেগুলো করবা, আর যা করবা ম্যাথ ব্রেনটা ইউজ করে ম্যাথ করবা, একদম বুঝে বুঝে করবা, একদম কনসেপ্ট কিভাবে হয়েছে কেন হয়েছে ক্লিয়ার কনসেপ্টে ম্যাথ করবা। মিডের কোশ্চেন খুব সহজ হবে এবং কনসেপ্ট বুঝে করতে হবে। আর কোশ্চেন সেট আকারে হবে, সেই সেটের যেভাবে তোমার ক্লাস টেস্ট 2 দিছো সেভাবে হবে। আর এছাড়াও ভিডিও অন রেখে মিডে তোমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, আর ইএলএমএস এ আপলোড করতে হবে। পরীক্ষার সময় অস্থির হওয়া যাবে না। পরীক্ষা চলা অবস্থায় তোমার নেট কানেকশন যদি সমস্যা হয় শেষের দিকে বা তোমার সাবমিশনের সময়, তখন যেটা করতে হবে যে ওই সময়টুকুর জন্য একটু নেটকে ব্যবস্থা রাখতে হবে। যদি পাশাপাশি মোবাইল ডাটা রাখো তাহলে খুব ভালো হয়, যদি সম্ভব হয়, কারণ ওই সময়টা গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার ওই সময়টা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, যদি কোনো কারণে ইএলএমএস আপলোড করতে ব্যর্থ হও, তাহলে ওই পরীক্ষার ঠিক সময়ের মধ্যে, সময় 1 মিনিট পর হলে হবে না, ওই সময়ের মধ্যে আমাকে মেল দিয়ে দিবা। তারপরে আমি তোমাদের প্রয়োজনীয় সময় বাড়াই দিব। কিন্তু যেটা মেল দিবা খাতাটা, সেই খাতাটাই হুবহু যদি তুমি সাবমিট না করো, তাহলে খাতাটা দেখা হবে না। এগুলো ইউনিভার্সিটির গাইডলাইন থেকে আমরা করতেছি, যা করতেছি। এটা খুব সুন্দর সিস্টেম, আমাদের এইভাবেই করে করতে হবে, তোমাদেরকে এইভাবে শিখতে হবে। আর এটা একটা প্রসেস, এই প্রসেসের সাথে অ্যাডজাস্টমেন্ট করাটাই পড়ালেখার একটা অংশ। আর কিছুটা তো লিমিটেশন সবারই আছে, সেই লিমিটেশন গুলো করে নিজের রেজাল্টকে ভালো করতে হবে, রেজাল্ট খারাপ করা যাবে না। কারণ প্রতিটা রেজাল্ট গুরুত্বপূর্ণ, ভালো শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। এছাড়া যদি কোনো মানে আরো কিছু যদি মনে করো হেল্প চাও, বা আরো কোনো তোমাদের পক্ষ থেকে থাকে, আমাকে বলতে পারো, আমি হয়তো বা চেষ্টা করব। লজিক্যাল কোনো দাবি থাকলে সেটা আমি রাখার চেষ্টা করব সিস্টেম নিয়মের মধ্যে থেকে। স্যার মিডে কয়টা কোশ্চেন থাকবে? এটা তো বলতে পারতেছি না, কারণ মিডে তো কোশ্চেন করা হয়নি এখনো। তাহলে কোশ্চেন আসলে কয়টা দেওয়া হবে, যে সময় থাকবে ওই সময়ের মধ্যে যা কোশ্চেন আনসার করতে তুমি পারবা, তার চেয়ে বেশি সময় দেওয়া হবে। তোমার যদি সেই কোশ্চেন আনসার করতে 1 ঘন্টা লাগে, তাহলে সেখানে 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হবে। তোমার যদি 1 ঘন্টা 45 মিনিট লাগে, তো তোমাকে সেখানে 1 ঘন্টা দেওয়া হবে, বা 10 মিনিট বেশি দেওয়া হবে, খুব আস্তে আস্তে ম্যাথ করলেও। এভাবেই করা হয় সাধারণত। আর তুমি যদি করতেই না পারো, তাহলে তার সাথে সময় বেশি লাগবেই।
স্যার মিডের কোশ্চেনটা তো অনেকটা আমাদের এই সিটি পরীক্ষার মতনই তো হবে তাই না? আমরা সিটি গুলো যে আমরা সিটি যেরকম 20 মার্কের দিতেছি, মিডও তো আমাদের 20 মার্কের। হ্যাঁ এরকমই হবে, কিন্তু সেখানে 1 ঘন্টা পরীক্ষা হবে সম্ভবত, যতটুকু মনে আছে আমার। তারপর আবার মানে দেখে নিও, আমার গাইডলাইন লেখা আছে 1 ঘন্টা আমার মনে আছে মোটামুটি। আর হয়তো বা এডিশনাল 15 মিনিট দেওয়া হবে বা 10 মিনিট দেওয়া হবে আপলোড করার জন্য, 15 মিনিট দেওয়া হয় সাধারণত। তাহলে মোটামুটি 20 নাম্বার যদি কোশ্চেন করি তাহলে আরেকটু লেন্থি হবে কোশ্চেনটা। এখন তো 20 নাম্বারের জন্য 30 মিনিট সময় দিচ্ছি, তখন 20 নাম্বারের জন্য দিব 1 ঘন্টা। তাহলে সেখানে একটু সেইভাবে লেন্থ চেঞ্জ হবে কোশ্চেনের। আর খুব বেশি যে ডিফারেন্স হবে তা না। মনে করো এখন যেটা 20 নাম্বারের পরীক্ষা নিচ্ছে সেটাকে তো আর 30 মানে 20 নাম্বারের মিডের জন্য করা যাবে না, মিডের সিলেবাস তো বড়। এখন তো 4টা ক্লাসের উপর পরীক্ষা নিচ্ছে, আর মিডের সময় তো নিব হচ্ছে 12টা ক্লাসের উপর পরীক্ষা নিব। তা সেখানে 12টা ক্লাসের কিছু কিছু অংশ যদি আমি এখানে আনতে চাই, তাহলে আমাকে 1 ঘন্টার সময়ের মতো 2টা কোশ্চেন, মানে একটা কোশ্চেন লেখার জন্য 30 মিনিট সময় পাবা। যদি 2টা কোশ্চেন চিন্তা করো, তো 2টা কোশ্চেন লেখার জন্য তুমি পাবা হচ্ছে 1 ঘন্টা সময়, মানে প্রতি কোশ্চেন লেখার জন্য আধা ঘন্টা করে পাবা। আধা ঘন্টার মধ্যে তোমাকে হয়তো বা 10 নাম্বার আনসার করতে হবে। এখন যেই কোশ্চেনটা আধা ঘন্টায় আনসার করছো, এরকম 2টা কোশ্চেন মনে করো। মিড পরীক্ষা মানে ক্লাস টেস্টে যেই কোশ্চেনটা আধা ঘন্টায় আনসার করছো, আমার সিটি 1 সিটি 2 জন আধা ঘন্টা, মনে করো এই 2টা কোশ্চেন মিলে একটা কোশ্চেন 1 ঘন্টায়। স্যার প্রিভিয়াস মিড কোশ্চেন গুলো কোথায় পাওয়া যাবে? প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের মিড কোশ্চেন আমার কাছে পাওয়া যাবে, কিন্তু আমি দিব না। আমি কেন দিব স্যার? না, না আমি দিব না, কারণ হচ্ছে আমি যদি দেই তাহলে আমার সাথে যারা এই কোর্সগুলো পড়াচ্ছে, আমার অন্য কলিগরা, তাদেরও দেওয়া উচিত। এখন সবাই একসাথে না দিলে এক স্টুডেন্ট পাবে, এক স্টুডেন্ট পাবে না, সবার জন্য ইনজাস্টিস হয়ে যাবে, মানে সমান জাস্টিস হবে না। নাম্বার 1। নাম্বার 2, আমি যে কোশ্চেনটা দিব ওই কোশ্চেনটা তুমি যেই ধরনের গাইডলাইন পাবা, দেখা যাচ্ছে কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। কারণ এখন তো সব কোশ্চেনের খুব অল্প জায়গা, সেট বেশি করতে হয়, তাহলে তুমি একটা মানে তুমি মিসগাইডেড হবা। তাহলে মিসগাইডেড হওয়ার চেয়ে আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যে ক্লাস টেস্টগুলো পড়াচ্ছি, যেভাবে লেকচারগুলো পড়াচ্ছি, যে কোর্স আউটলাইন যে ম্যাথগুলো দেওয়া আছে, এই লিমিটেশনের মধ্যে থেকে নিজের কনসেপ্টে বুঝে ম্যাথটা বুঝে করো। দেখবা বুঝে করলেই ফুল মার্কস পেয়ে যাচ্ছ। শুধু ম্যাথ বুঝে ম্যাথ করবা, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবা। স্যার একই সেকশনে ভিন্ন ভিন্ন সেই হবে, সেট হবে স্যার? ক্লাস শেষে যেভাবে দেখছো না, এরকম হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি কোনো যদি গাইডলাইন চেঞ্জ আসে তাহলে আমি হয়তো সেট হতে পারে, এরকম চিন্তা করে রাখো। আমি আর মানে হয়তো বলবো যদি সময় হয় নেক্সট ক্লাসে, আর সম্ভবত এইভাবেই হবে। একটু আরেকটু সিরিয়াসনেস নিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে এই কোর্সটা কিন্তু 3টা কোর্সের সমন্বয় একটা কোর্স। সিলেবাস মোটামুটি সহজ, কিন্তু একটু বেশি পড়ালেখা করতে হয় এই জন্য যে আমাদের দেখা যাচ্ছে আমরা ক্যালকুলাস পড়াচ্ছি, এখন ওডিপিডি পড়াচ্ছি, অনেক কিছু নতুন। আগে ক্যালকুলাসের মতো অতটা সহজ না, মানে অতটা ইজি সব প্রবলেম হচ্ছে আগে এইচএসসি লেভেলের প্রবলেম গুলো না, একটু নতুন প্রবলেম, সেই অর্থে কঠিন বলতে পারো। কিন্তু ম্যাথ গুলো বুঝতে পারলে করতে পারলে বেশি সময় লাগে না, বেশি কঠিনও না। মোট কথা পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে না পারলে ভালো করা টাফ হয়ে যাবে। স্যার ম্যাথ গুলো, স্যার যতটুকু ক্লাস দেখলাম স্যার ম্যাথ গুলো মোটামুটি সোজাই, মানে মাঝে ভিতরে ওই পরীক্ষার টাইমে মাঝে ভিতরে একটু ইকুয়েশনে আটকায় যায় এই মাঝে ভিতরে। এখন ব্যাপার হচ্ছে কি, তুমি যদি বিছানায় শুয়ে শুয়ে ম্যাথ দেখো তাহলে মনে হবে ম্যাথ সোজা, করতে যাওয়ার পর মনে হবে আরেকটু কঠিন, আবার যখন পরীক্ষা পারফর্ম করতে যাবে না আরেকটু কঠিন মনে হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে বিছানায় শুয়ে শুয়ে ম্যাথ না করে একটু বসে দেখে হাতে কলমে করে আবার করে যখন প্র্যাকটিস করে পরীক্ষা দিবে তখন দেখবো সব সহজ লাগতেছে। আর যখন আমার স্টুডেন্ট বেশিরভাগই দেখা যাচ্ছে খুব কমফোর্টেবল ভাবে ক্লাস করে, আমার যতটুকু ধারণা যে তারা একদম চেয়ার টেবিলে বসে পড়তেছে, খাতা নোট করতেছে, এরকম স্টুডেন্ট অনেক সময় কমই পাওয়া যায়। আমি ঠিক শিওর না, তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্ট মোবাইলে বসে মোবাইল দেখতেছে। সিরিয়াসলি ক্লাস করা, সিরিয়াসলি লেকচারটা পড়া এবং সেই লেকচারটাকে বই থেকে দেখা এবং নিয়মিত প্র্যাকটিস করা, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এগুলো করতে না পারলে রেজাল্ট আসলে ভালো হওয়াটা টাফ হয়ে যায় সব কোর্সের ক্ষেত্রেই। আর আমার পক্ষ থেকে যদি তোমাদের কোনো অন্যভাবে বুঝতে চাও পড়া, আমি হয়তো বা সেভাবে চেঞ্জ নিয়ে আসবো, যে পড়া বোঝানোর টেকনিকে অথবা অন্য কোনো সাপোর্ট যদি চাও সেটা আমি দেওয়ার চেষ্টা করতে পারবো। যেহেতু অনলাইন সরাসরি স্টুডেন্টদের হাতে কলমে শেখানো যাচ্ছে না, কিন্তু দূর থেকেও শেখানো যাচ্ছে,
তারপর তারা যদি নতুন কিছু চিন্তা করতে পারে সেই জিনিসগুলো আমরা আমরা আমাদের পড়ার মধ্যে নিয়ে আসব। কারণ উদ্দেশ্য তো হচ্ছে তোমাদেরকে ভালো শিখানো, এই উদ্দেশ্য থেকে যেন আমরা সরে না আসি। কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? না থাকলে এই ম্যাথটা শেষ করি যা যা পড়াচ্ছিলাম। জি স্যার, জি স্যার, শেষ শুরু করুন। করুন স্যার। আচ্ছা দেখো, এইটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এই জন্য যে এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, আমরা এই ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে ম্যাথটা সলভ করব। এই জন্য কিন্তু প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা প্রথম যে কাজটা ইনিশিয়াল কন্ডিশন ছাড়াই ম্যাথটা সলভ করব। তাহলে ইনিশিয়াল ছাড়া যদি আমরা সলভ করি তাহলে কোশ্চেনটা এরকম দাঁড়ায়, সলভ dy by dx plus y is equal to x। স্টেপ 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া। এটা কি অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে আছে? জি স্যার। কারণ dy by dx এর সাথে কোএফিসিয়েন্ট 1 দেওয়া আছে, তার মানে অলরেডি সেই স্ট্যান্ডার্ড ফর্মে আছে। আমরা ইকুয়েশন 1 হিসাবে কনসিডার করলাম। তারপরে স্টেপ দেখো, স্টেপ 2 হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তো এখানে p of x এর মান 1, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর mu of x এক্সপোনেনশিয়াল y এর কোএফিসিয়েন্ট কত? 1 না? +1। হ্যাঁ, +1 dx, তার মানে এক্সপোনেনশিয়াল x হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এরপরে স্টেপ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা ইকুয়েশন 1 কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আমরা কি পাচ্ছি? এক্সপোনেনশিয়াল x dy by dx plus y এক্সপোনেনশিয়াল x x এক্সপোনেনশিয়াল x। পরের স্টেপটা একটু শর্টকাট টেকনিক, যেটা তোমরা করে এবং ভেরিফাই করতে পারো। সে ব্যাপারটা এরকম যে আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্সপোনেনশিয়াল x তার সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মাল্টিপ্লাই করি, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে x এক্সপোনেনশিয়াল এ ধরনের টার্ম পাই। এর পেছনে কারণ লজিকটা হচ্ছে আমরা যদি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করি আবার আগেরটাই ডিফারেন্সিয়েট করে সেই টার্মটা পাওয়া যাবে। এটা ম্যাথ করার একটা শর্টকাট টেকনিক সলিউশন বের করার। এখন ইন্টিগ্রেশন করো, x এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করো, তাহলে কত পাচ্ছি আমরা? এক্সপোনেনশিয়াল x y x এক্সপোনেনশিয়াল x মাইনাস এক্সপোনেনশিয়াল x। এটা কিন্তু ইউভি মেথড, এর আগে সেমিস্টারে পড়ে আসছো না? জি সেই স্যার। ইউভি মেথডে করতে হবে। প্লাস সি এক্সপোনেনশিয়াল x দিয়ে ডিভাইড করে দাও, তাহলে y পাচ্ছ এখানে x এক্সপোনেনশিয়াল x ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল x মাইনাস এক্সপোনেনশিয়াল x ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল x প্লাস c ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল x। এক্সপোনেনশিয়াল x যদি ক্যান্সেল হয়ে যায়, y ইকুয়াল টু x মাইনাস 1 প্লাস c এক্সপোনেনশিয়াল মাইনাস x। এটাই আমাদের জেনারেল সলিউশন। কিন্তু আমাদের এখানটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, দেখো তো কন্ডিশনটা কি দেওয়া আছে? y of 0 is equal to 4 স্যার। y of 0 is equal to 4, এই যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। এই কন্ডিশনটার নাম হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল? y of 0 is equal to 4। দেখো এই কন্ডিশনের মিনিংটা হচ্ছে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত হবে? 4 স্যার। 4 হবে। তার মানে x এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু 4 হবে। তাহলে আমরা এখান থেকে এই মানটা বসাই দেই, কন্ডিশনটা বসাই দেই। এই কন্ডিশনটার নাম হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, আর এই ধরনের প্রবলেমকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। y এর মান 4, x এর ভ্যালু 0 মাইনাস 1 প্লাস c x টু দি পাওয়ার মাইনাস 0, তো 5 ইকুয়াল টু c, c এর মান 5।
তাহলে সি এর মান যদি আমরা 5 বের করি, তাহলে এখান থেকে আমরা ফাইনাল আনসারটা লিখি, তাহলে সেই আনসারটা কত হবে? y is equal to x minus 1 plus 5 exponential minus x। কোনো এডিশনাল কনস্ট্যান্ট থাকবে না, সি এর মান থাকবে না। এটাই আমাদের কমপ্লিটলি সলিউশন বা পার্টিকুলার সলিউশন বলতে পারো, ওটা জেনারেল সলিউশন ছিল। সবাই দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা। 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, কোশ্চেন থাকলে আজকে আমি আর বেশি কিছু পড়াবো না, আজকে আমার হাতে সময় খুব কম, এই সময় অন্য পড়াশোনা করতে পারবো না। নেক্সট ক্লাসে আমাদের এই উইকে একটা ক্লাস আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 1.3 চ্যাপ্টার কিছু জিনিস পড়াবো এবং আরেকটা ম্যাথ প্রবলেম করব। কারো কোনো যদি কনফিউশন থাকে সেই কনফিউশন নিয়ে আলোচনা করব, আর যদি এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের মনে হয় 21 তারিখে পরীক্ষা, 21 তারিখে না? 21 তারিখে স্যার। হ্যাঁ, 21 তারিখের আগে তোমাদের কাউন্সিলিং কবে দিলে ভালো হয়? 19 তারিখে দিলে ভালো হবে? জি জি স্যার, স্যার 19 তারিখে ভালো হয় স্যার। ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো 19 তারিখে দেওয়ার জন্য। 19 তারিখে মনে করো 10টা 11টার দিকে হয়তো দেওয়ার চেষ্টা করবো, তাহলে মনে হয় সুবিধা হবে। 18 তারিখে ক্লাস আছে তোমাদের? জি স্যার 18 তারিখ অনেকেরই আছে স্যার। ক্লাস আছে স্যার, এক্সাম আছে। আচ্ছা 18 তারিখে দাও, তারপর 18 তারিখে রাতে পরে 19 তারিখে সকালে দেই। যদি প্রয়োজন বেশি হয় দিকে তার শুক্রবার দিনও কিছু সময় দিতে পারি কিনা, যদি এরকম সময় সম্ভব হয়। ওকে স্যার। যাদের দরকার হবে তারা আমাকে জানালে আমাদের সুবিধা হবে। আর এখন থেকে একটু ভালো মতো পড়া গুছায় ফেলাও। কোনো ধরনের কনফিউশন থাকলে সিলেবাস নিয়ে আমার সাথে ডিসকাশন করবা, ক্লাসে ডিসকাশন করা গুরুত্বপূর্ণ, সবাই সেই ডিসকাশনটা বুঝতে পারে। স্যার বলো। স্যার আপনি মেবি একটা লেকচার আপলোড দেন নাই। লেকচার আপলোড দেইনি স্যার, লেকচার 10 আপলোড দেন নাই মনে হয়। লেকচার থেকে ক্লাসই হয় 10টা নাই। হইতেছে 11, না 10টা হইতেছে 11টা। স্যার যেটা 11 দিয়ে আপলোড করছে ওইটাই 10 নাম্বারটা। আচ্ছা, আমার কিন্তু একটা ক্লাস মেকআপ নেওয়ার একটা কথা ছিল। লেকচার মিস হয়ে গেছে স্যার। আমার কিন্তু একটা ক্লাস আমি কিন্তু মিস করছি। আমি কিন্তু সেটা মেকআপ নিব ইনশাআল্লাহ, পরে নিব। যদি মানে আমাদের এখানে মেকআপ শিডিউল এরকম ছিল যে আমরা কোনো স্পেস পাইনি,
এই জন্য আমরা নিতে পাইনি। আমি একদিন কিন্তু তোমাদের সাথে ক্লাস করছিলাম না মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। জি জি স্যার। জি স্যার, একটা হ্যাঁ, ক্লাস গ্যাপ আছে স্যার। আর বাকি কনসিকুয়েন্স ঠিক আছে না সবগুলো? জি স্যার, সব আচ্ছা। ঠিক আছে স্যার। স্যার বলো। অ্যাটেন্ডেন্সটা একটু দিলে ভালো হতো স্যার, মিস হয়ে গেছে স্যার। আজকে ছোট একটা পানিশমেন্ট যে চাচ্ছি সেটা হচ্ছে, আমার স্টুডেন্ট এই ক্লাসে কেন ঘুমায় পড়ে। আমি নিজে ঘুমায় পড়তেছিলাম, পরে আমি জেগে উঠছি কষ্ট করে অনেক, আর আমার স্টুডেন্ট দেখি ঘুমায় যাচ্ছে। স্যার আমি ক্লাসে ছিলাম স্যার, কারেন্ট অ্যাটেন্ডেন্স চলে গেছে। কারেন্ট চলে গেছে স্যার, ফোন দিয়ে লগ ইন করতে করতে নামটা চলে গেছে স্যার। আজকে পানিশমেন্ট থাক, নেক্সট দিন থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যালো স্যার, আজকেরটা বলো। দিয়ে দেন স্যার, কখনো মিস হয় না স্যার। আমাদের সিটি2 এর রেজাল্টটা কবে পাওয়া যাবে? যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব দিয়ে দেওয়ার। স্যার ওকে স্যার। আজকেরটা দিয়ে দেন, নেক্সট টাইম আর এমন হবে না। স্যার আজকে আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল স্যার, ক্লাসে ছিলাম স্যার, নেট চলে গেছে, ফোন দিয়ে লগ ইন করে আমার নাম পার হয়ে গেছে স্যার। আমি অ্যাটেন্ডেন্স ডাকা অবস্থায় ক্লাসে ঢুকছি স্যার, কিন্তু আমার নামটা তখন পার হয়ে গেছিল স্যার। আচ্ছা, যারা অ্যাটেন্ডেন্স দিবে তারা ছাড়া বাকিরা লিভ নিতে পারো, আমার ক্লাস মোটামুটি শেষ। বাকি যারা অ্যাটেন্ডেন্স বাকি পড়ছে তারা শুধু ওয়েট করো, আর বাকিরা লিভ নিতে পারো। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সব ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ স্যার। হ্যাঁ, একটু দাঁড়াও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই যারা মিস করছে, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি। আবার ডাকি আবির হোসেন। ইয়েস স্যার। স্যার আবার ডাকা আচ্ছা ঠিক আছে, আবির হোসেন পেজে এই জন্য ডাকলাম আবির হোসেন। ইয়েস স্যার। সাবির আহমেদ, শোভান মন্ডল, ইয়েস স্যার। শোভান মন্ডল, ইয়েস স্যার। সাবির উদ্দিন, আচ্ছা যারা অ্যাবসেন্ট শুধু তাদের নাম রাখতেছি। ফাবিয়া নাওয়াল, আসিফ নিহাল, আশিকুজ্জামান। ইয়েস স্যার। ক্লাস করছো আশিকুজ্জামান? স্যার স্যার 20 মিনিট পরে আসছি। আচ্ছা, নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা ঠিক মতো। কাজী নিশাদ আহমেদ, নাদিবা হাসান, ইয়েস স্যার। বাঁধন রাজীব, শাহেদ রহমান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। নাসের আহমেদ, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস মনে ক্লাসে ছিল। জি স্যার, স্যার আমি সকালে মেইল করেছি। হ্যাঁ, তোমার আব্বু মানে অসুস্থ, উনি এখন কিরকম আছেন? স্যার ওটিতে নিয়ে গিয়েছে 11:45 এ, এখনো জানি না। ও আচ্ছা, তোমার আজকে তো ক্লাস করার দরকার ছিল না, একটা ক্লাস তো খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমার বাবা অসুস্থ। স্যার আমি জয়েন দিলাম আর কি, এখন ওয়েটিং রুমে বসে আছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাদিকুর রহমান, প্রেজেন্ট স্যার। জুবাইর মোহাম্মদ, ইয়েস স্যার। আশফিয়া আক্তার প্রেজেন্ট, ইস্তিয়াক মন্ডল প্রেজেন্ট। ইস্তিয়াক মন্ডল ছিল না? হ্যাঁ, ক্লাস ছিল তোমার হয়। ইস্তিয়াক মন্ডল, জি স্যার। গোলাম কিবরিয়া, জাকি আফসিন, রিফাত, ইয়েস স্যার। মুনতাসির জাহিদ, অয়ন, মানসুরুল হক, প্রেজেন্ট স্যার। ফারিয়া আক্তার মনে প্রেজেন্ট ছিল কি? ফারিয়া আক্তার, আইনুল হক উৎস, সম্রাট, প্রেজেন্ট স্যার। জিনাত তাসনিয়া জেসি, কানিজ ফাতেমা, স্যার কানিস তোমার নেট চলে গেছে, যখন তুমি বসলে তখন তো নেট ছিল না ওর, তার মানে পুরো ক্লাসই নেট, ঢাকাতে নাই তো স্যার, এর জন্য তার মানে ক্লাসই করে নাই। ক্লাস না করলে কিভাবে প্রেজেন্ট দিব? না স্যার, মাঝখানে আসছিল। তা তো আমি দেখিনি। যখন আগে দেখছিলাম তখনও সে অ্যাবসেন্ট ছিল, এখনো অ্যাবসেন্ট আছে, তাকে আর দেওয়া হচ্ছে না। আচ্ছা, তো সবাই ভালো থাকো, আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। দিয়ে দিন স্যার তাহলে ইয়া হবে স্যার